আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি রাবেয়া ইসলাম স্নেহা। আজ সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিবে জাতীয় ঐকমত্য কমিশন। বেলা 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করার কথা রয়েছে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আপনি আমাদের জানাবেন জুলাই সনদ বাস্তবায়নে কি কি সুপারিশ থাকতে পারে? স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ পরে ঐকমত্য কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং আরও 6 জন যে সদস্য, তারা কিন্তু মিলে প্রধান উপদেষ্টার কাছে আজকে ঐকমত্য কমিশন যে সুপারিশগুলো করেছে, অর্থাৎ যেসব বিষয় ঐকমত্য হয়েছে এবং জুলাই সনদ যেসব বিষয় নিয়ে ঘোষণা করা হয়েছে, সেই জুলাই সনদের বিষয়ে কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে তারা আজকে সুপারিশ প্রদান করবেন। এবং এই সুপারিশ জমা দেওয়ার মধ্য দিয়ে আসলে 8 মাসের যে কর্মযজ্ঞ ছিল ঐকমত্য কমিশনের, সেটির আসলে আজকে সমাপ্তি ঘটতে যাচ্ছে। এবং এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র আসলে কোন দিকে মুভ করবে সেই বিষয়গুলো আসলে বিস্তারিত আজকে থাকবে। এবং আমরা এখন পর্যন্ত যে বিষয়গুলো খবর পাচ্ছি সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ কিন্তু দেখা যাচ্ছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়টি নিয়ে। এখানে বিশেষ করে জামায়াত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার কিছুটা কথার দ্বন্দ্ব কিন্তু বেশ কিছুদিন ধরে চলছে। সেখানে তারা যেটি দাবি করছিলেন যে জামায়াত ইসলামী দাবি করছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আগে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের আগে একটি জুলাই সনদের একটি সাংবিধানিক ঘোষণা দিতে হবে, অর্থাৎ প্রধান উপদেষ্টার মাধ্যমে সেই ঘোষণাটি দিতে হবে, এমনটাই কিন্তু দাবি করে আসছে জামায়াত ইসলামী। এবং অন্যদিকে বিএনপি কিন্তু দাবি করে আসছিল যে জাতীয় নির্বাচন যেদিন হবে, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের দিনেই এই গণভোটটি আয়োজন করতে হবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উপদেষ্টা যারা রয়েছেন তারা প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে, বাসভবন রয়েছে যমুনায়, সেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু উপদেষ্টারা প্রবেশ করছেন। এরপরেই কিন্তু ঐকমত্য কমিশনের অন্যান্য যে সদস্যরা রয়েছেন, সহ সভাপতি আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যরা কিছুক্ষণ পরেই তারা ঐকমত্য কমিশনের যে চূড়ান্ত প্রতিবেদন এবং সুপারিশ সেটি জমা দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করবেন কিছুক্ষণ পরে, আমরা এতটুকু জানতে পেরেছি। 12টায় সেই আনুষ্ঠানিকতা শুরু হবার কথা রয়েছে এবং আজকেই ঠিক ঐকমত্য কমিশনের আসলে সমাপ্তি হতে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রের যে গতিপথ সেটি কিন্তু নির্ধারিত হতে যাচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, ঐকমত্য কমিশন আজকে চূড়ান্ত সুপারিশগুলোতে তারা একটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যেমন কথা বলেছেন, একই সাথে আইন বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদেরও কিন্তু সুপারিশ নিয়েছেন এবং সেই সুপারিশের একটি কম্বিনেশন দিয়ে আসলে প্রধান উপদেষ্টা এই জাতীয় ঐকমত্য কমিশনের যে জুলাই সনদ প্রণয়ন করেছেন সেই জুলাই সনদটি কিভাবে বাস্তবায়ন করা হবে সেটির ব্যাপারে তারা আলোচনা করবেন এবং চূড়ান্ত সুপারিশ দিবেন। এবং এক্ষেত্রে যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা বিভেদ রয়েছে, তবে প্রধান উপদেষ্টা যদি চান তাহলে তিনি যেভাবে চাবেন সেভাবেই কিন্তু বাস্তবায়ন করবার কথা রয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগেও কিন্তু প্রধান উপদেষ্টা প্রধান 3টি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। এর আগে কয়েক দফায় কিন্তু তারা সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে এককভাবে কখনো কখনো আলাদা আলাদাভাবে কিন্তু কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টা সবগুলো দলকে একসঙ্গে ডেকেও কিন্তু কথা বলেছেন কিছুক্ষণ কয়েকদিন আগে আমরা দেখেছি। এবং গত ফেব্রুয়ারিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে এবং একই সাথে 8টি মন্ত্রণালয় এবং 8টি সুপারিশ করবার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশন কিন্তু তাদের নির্ধারিত সুপারিশ দিয়েছেন এবং সেই সুপারিশের ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে সেগুলো এই ঐকমত্য কমিশন আলাদা আকারে অর্থাৎ 166টি বিষয়ের উপরে সবগুলো রাজনৈতিক দলের প্রথমে লিখিত মন্তব্য নিয়েছেন এবং কোন কোন সুপারিশগুলোতে তারা একমত রয়েছেন সেগুলোর ব্যাপারে লিখিত মন্তব্য নিয়েছেন। পরবর্তীতে সেই সব লিখিত মন্তব্যের ভিত্তিতেই কিন্তু আমরা দেখেছি তারা দলগুলোর সঙ্গে আলাদা আলাদা করে বসেছিলেন এবং সেখানে দলগুলোর বিকল্প কোনো প্রস্তাব থাকলে সেগুলোকেও তারা নতুন করে নিয়েছেন। এবং এর পরবর্তীতে তৃতীয় ধাপে কিন্তু আমরা দেখেছি সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে বসে
একটি একটি করে অর্থাৎ 164টি যে সুপারিশ প্রথম দিকে গ্রহণ করা হয়েছিল সেই সুপারিশের বিস্তারিত তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা করে আলোচনা করেছেন এবং সেই আলোচনার ভিত্তিতেই আমরা দেখেছি যে 84টি পয়েন্টে কিন্তু সবগুলো রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছেন, যদিও সেখানে কয়েকটি বিষয় নোট অফ ডিসেন্ট ছিল। সেই সব নোট অফ ডিসেন্ট সহ কিন্তু 84টি মন্তব্যের উপরে কিন্তু রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হয়েছেন এবং সেই 84টি প্রস্তাবের উপরেই কিন্তু জুলাই জাতীয় সনদ ঘোষণা করা হয়েছে এবং সেই জুলাই জাতীয় সনদ আমরা দেখেছিলাম যে গত এ মাসেই কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেটিকে সবগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। যদি এখন পর্যন্ত এনসিপি সহ বামপন্থী 4টি রাজনৈতিক দল তারা এখন পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি, তবে জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপারে কিন্তু রাজনৈতিক দল বিশেষ করে এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের কয়েক দফা আলোচনা হয়েছে এবং তারা এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন এমনটাই কিন্তু আশা করছেন ঐক্যমত্য কমিশন সহ অন্যান্য কমিশনের যারা সদস্য রয়েছেন। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করছেন অন্যান্য উপদেষ্টারা। কিছুক্ষণ পরেই সেই জুলাই সনদটি তারা কিভাবে বাস্তবায়ন করবেন সে বিষয়ে সুপারিশ তারা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন এবং আমরা যতটুকু জানি যে এরপরে কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই কিন্তু আলাদা আলাদা করে যখন ঐক্যমত্য কমিশন আলোচনা করেছেন সেটি বাংলাদেশ টেলিভিশনে লাইভ সম্প্রচার করেছে এবং অন্যান্য সবগুলো গণমাধ্যমে কিন্তু সেটি প্রচার করেছে এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা এককভাবে এবং সবগুলো দলের সঙ্গে যৌথভাবে আলোচনা করেছেন এই জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নটা কিভাবে করা যাবে সেই বিষয়ে। তবে সেখানে কিছুটা প্রত্যেকটি রাজনৈতিক দলেরই কিন্তু আলাদা আলাদা প্রস্তাব ছিল, সেই প্রস্তাবের আলোকেই কিন্তু কিছুটা মত দ্বিমতের কারণে সেটি কিছুটা দীর্ঘায়িত হয়েছে এবং গত 15 তারিখে কিন্তু জুলাই জাতীয় সনদের ব্যাপারে সবগুলো রাজনৈতিক দল কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং আমরা যতটুকু জানি গতকালকেও প্রধান উপদেষ্টার সঙ্গে ঐক্যমত্য কমিশনের সদস্যরা আলোচনা করেছেন এবং সেটি ছিল প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সবশেষ বৈঠক এবং আজকে তারা যে চূড়ান্ত প্রতিবেদনটি এবং সুপারিশমালা প্রদান করতে যাচ্ছেন সেই সুপারিশের মধ্য দিয়ে কিন্তু ঐক্যমত্য কমিশনের 8 মাসের যে জার্নি সেটি কিন্তু শেষ হলো। এর মধ্য দিয়ে বাংলাদেশের যে আগামী দিনের রাজনৈতিক গতিপথ সেটি কিন্তু নির্ধারিত হতে যাচ্ছে এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেটিরও ভবিষ্যৎ অনেকটা নির্ধারণ করবেন এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে সুপারিশ সেটির মধ্যে দিয়ে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। স্নেহা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদের সুপারিশ হস্তান্তরের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles खान नहीं तो noodles ही खान नहीं। সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এখনও আশুলিয়ার খাগান এলাকার থমথমে অবস্থা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনি আমাদের জানাবেন খাগান এলাকায় কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আর সেই সাথে জানাবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে। স্নেহা, এই যে সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে তার যেই সংঘর্ষে যে রণক্ষেত্র ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পর থেকে কিন্তু এখনো এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। আমরা দেখেছি যে এখনো কিন্তু স্বাভাবিক যে জনজীবন সেটিতে কিন্তু ফেরা সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন যে এই যে সিটি ইউনিভার্সিটির সামনের যে এলাকাগুলো সেখানকার কিন্তু যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু এখনো বন্ধই রয়েছে। এখনো কিন্তু এই এলাকায় যারা বসবাসকারী যারা ব্যবসায়ী তারা কিন্তু তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটি কিন্তু এখনো করতে পারছেন না। তারা কিন্তু একটি আতঙ্কের মধ্যে রয়েছেন এবং পুরো এলাকা কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এই যে এখন যে সড়কটি দেখছেন গতকাল পর্যন্ত কিন্তু এই সড়কটির বিভিন্ন পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু ব্যারিকেড তৈরি করেছিল। এখান দিয়ে কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু কোনো ধরনের যানবাহন কিন্তু কালকে চলতে পারছিল না। এবং সিটি ইউনিভার্সিটির ভিতরে যে সমস্ত পরিবহনগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যে সমস্ত আসবাবপত্র এবং অফিস কক্ষে যে ভাঙচুরগুলো চালিয়ে হয়েছিল সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেভাবে রয়েছে। এবং এই যে দুই ইউনিভার্সিটির মধ্যে যে রণক্ষেত্রের সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এখন যারা উৎসুক রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু দেখার জন্য কিন্তু আসছে। এবং
সিটি ইউনিভার্সিটির কার্যক্রমকেও কিন্তু অনেকটাই শিথিল করা হয়েছে এবং এখানকার যে সমস্ত শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক যে সমস্ত কার্যক্রম সেগুলো কিন্তু আগামী 4 নভেম্বর পর্যন্ত কিন্তু বন্ধ ঘোষণা করেছে সিটি ইউনিভার্সিটি যারা কর্তৃপক্ষ রয়েছে প্রশাসন তারা। এবং এখানে পাশাপাশি কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটি তারাও কিন্তু তাদের যে ক্লাস পরীক্ষার যে কার্যক্রম সেটি কিন্তু আজকে পর্যন্ত কিন্তু তারা কিন্তু স্থগিত রেখেছেন এবং সেখানে ড্যাফোডিলে কিন্তু আজকে বেলা 12টার দিকে কিন্তু একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সেখান থেকে কিন্তু সিদ্ধান্ত হবে যে তাদের যে ক্লাস পরীক্ষা স্থগিত যে রেখেছেন তারা বন্ধ রেখেছেন সেটি পরবর্তীতে আরো বৃদ্ধি করবে কিনা এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছেন সেই বিষয়ে কিন্তু আমাদেরকে তারা কিন্তু সেই প্রেস ব্রিফিং এর মাধ্যমেই কিন্তু আমাদেরকে জানাবেন। এছাড়া এখানকার এই সিটি ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী ছিলেন যারা হলে ছিলেন তাদেরকে কিন্তু গতকালকে সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী কিন্তু যারা শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু ক্যাম্পাস ছেড়ে তাদের নিজ নিজ যে বাড়ি কিন্তু তারা ফিরে গেছেন এবং এখনকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে যে সমস্ত পরিবহনগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছে সেগুলো কিন্তু সেভাবেই কিন্তু রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু ভেতরের যে সমস্ত ভাঙচুর এবং অগ্নিসংযোগের যে সমস্ত চিত্রগুলো সেটি কিন্তু ফুটে রয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে বা এই ঘটনায় কিন্তু কোনো ধরনের অভিযোগ থানায় হয়নি এবং কোনো মামলাও কিন্তু দায়ের হয়নি। বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন আনিসুজ্জামান যিনি ঢাকা জেলা পুলিশ সুপার রয়েছেন তিনি। এবং এই ঘটনায় আমরা যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা যেমনটি আমাদেরকে বলছিলেন যে এই যে দুইটি বিদ্যাপীঠ এই পাশাপাশি অবস্থানে সেখানে কিন্তু ঘটনার যে সূত্রপাতটি সেটি কিন্তু খুবই সামান্য একটি বিষয় থেকে কিন্তু এত বড় ঘটনা যে ঘটতে পারে শিক্ষার্থীদের মাধ্যমে এতে করে কিন্তু যারা স্থানীয় মানুষজন রয়েছেন তাদেরকে কিন্তু হতভম্ব করেছে যে এই সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি খুব কাছাকাছি এবং এর মাঝেই কিন্তু একটি এলাকায় কিন্তু খাবারের বেশ কিছু হোটেল রয়েছে যেখানে গিয়ে কিন্তু প্রতিনিয়ত 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে খাবার খেয়ে থাকেন। এমন ঘটনায় কিন্তু রোববার ঘটেছিল যে সেই খাবার খেতে যেয়ে কিন্তু এই ঘটনা সূত্রপাতটি ঘটে। একটি সিটি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী থুতু ফেললেন, সেই থুতুটা গিয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীর গায়ে পড়ে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই এত বড় ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কিন্তু দাবি করছেন যারা সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ রয়েছেন তারা এবং তারা কিন্তু এখন পর্যন্ত এই ঘটনায় কিন্তু কোনো মামলা করেননি। পাশাপাশি কিন্তু এই সিটি ইউনিভার্সিটিতে কিন্তু গতকালকে 11 জন শিক্ষার্থী কিন্তু এখানে অবরুদ্ধ ছিল যারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তাদেরকে কিন্তু পরবর্তীতে কিন্তু তাদেরকে গতকাল মুক্তি দেওয়া হয়েছে এবং এই মুক্তি দেওয়ার পরে কিন্তু এখানে ইউজিসির যারা প্রতিনিধি দল তারা কিন্তু এটিকে পরিদর্শন করেছেন এবং এই যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে যেন একটি ক্ষতিপূরণের আওতায় আনা যায় সেই বিষয়গুলো কিন্তু তারা আশ্বাস দিয়েছেন এবং এর ফলে কিন্তু যাদেরকে আটক করেছিল সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিল ইউনিভার্সিটির যে ছাত্রদের তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তবে 12টায় যে সংবাদ সম্মেলনটি করবেন ড্যাফোডিল সেখান থেকে আরো কিছু তথ্য কিন্তু নতুন করে পাওয়া যাবে এবং এখন পর্যন্ত কিন্তু এই ঘটনা নিয়ে কোনো মামলা কিন্তু হয়নি। স্নেহা, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের উপর 4র্থ দিনের শুনানি শুরু হয়েছে। কথা বলছেন আইনজীবী, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সুনির্দিষ্ট কোনো ডাইরেকশন কিংবা অবজারভেশন আমরা আমাদের পক্ষ থেকে চাই না, তাতে একটা বড় ধরনের কেওয়াস বা বড় ধরনের আনসার্টেনিটি বা অনিশ্চয়তার তৈরি হতে পারে। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ শিশির ভাই, এই ইস্যুতে আপনাদের আমি একটা জবাব দিচ্ছি। আগামী নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন ত্রয়োদশ সংশোধনীতে উল্লেখিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে ওই ব্যবস্থায় হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আইনও এই বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই।
ওইটা কি একটু ব্যাখ্যা করে দিবেন, ওই যে সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের ওইটা এটার সাথে রিলেট করে? এই জন্য, কারণ তত্ত্বাবধায়ক সরকারের আগের যে বিধানটা ছিল এটি হলো সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে এই সরকার গঠিত হবে। তো সংসদই তো নাই, এটা ভাঙবে কি করে? সংসদ তো ভেঙে গেছে আরো 1 বছরের অধিক সময় আগে, এবং একটি ইন্টারিম গভর্নমেন্টের আদলে দেশ পরিচালিত হচ্ছে। ফলে এখানকার নির্বাচন, এই ইন্টারিম গভর্নমেন্টের তো ম্যান্ডেট আছে নির্বাচন করার, সুতরাং এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট আগের ফরম্যাটে আসবে, এই আলোচনাটা করাটা আমি মনে করি অযথাই একটা কনস্টিটিউশনাল অনিশ্চয়তার তৈরি করা হবে। শিবা, একটা কোশ্চেন নেবেন, সেটা হচ্ছে আপনি যখন জুলাই চার্টারে এইটাকে কনসিডারেশনের ভিতরে রাখতে বলছিল তত্ত্বাবধায়ক, তখন চিফ জাস্টিস কি বললেন আপনার এই আবেদনের প্রেক্ষিতে? কারো কথা এখানে করা উচিত কোনটা? ঐকমত্য কমিশন যেটা করেছেন, ঐকমত্য কমিশন গতকালকে তার লাস্ট মিটিং করেছেন। এই লাস্ট মিটিং করে প্রস্তাব দিয়েছেন সরকারকে, আজকে তাদের প্রস্তাবনা ফরমালি জমা হবে। এই প্রস্তাবের আলোকে একটি আদেশ জারি হবে, যা হবে জুলাই সনদ বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ। এই সংস্কার আদেশটি উল্লেখিত সিস্টেমে যাবে হলো একটি গণভোটে। এর বাইরে গণভোটটা কেমন করে হবে, গণভোটের বিধান কি কি থাকবে এবং গণভোটটা কি করে গৃহীত হবে, এই আলোকে আরেকটা সেপারেট অর্ডিন্যান্স জারি হতে পারে। এরই মাধ্যমে এই গণভোটে যখন এটা অ্যাকসেপ্ট হবে, তখন যে পার্লামেন্ট হবে, এই পার্লামেন্টের দুটো ক্যারেক্টার থাকবে, একটা সংবিধান সংস্কার সভা, আরেকটি হবে একটি সাধারণ পার্লামেন্ট। সংবিধান সংস্কার সভায় আজকের যে আদেশ জারি হচ্ছে, এই আদেশটি গৃহীত হবে। গৃহীত হলে সংবিধান সংস্কার সভা তার দায়িত্ব এখানেই শেষ বলে পরিগণিত হবে। এর পরবর্তী যে নর্মাল পার্লামেন্ট হবে, ওই পার্লামেন্টে সংবিধানে গৃহীত সংস্কারগুলো পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের উপর 14 দিনের শুনানি শুরু হয়েছে। কথা বলছিলেন আইনজীবী, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। লক্ষ্মীপুর ও দিনাজপুরে জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও হারুনুর রশিদ। সাইফুল, আপনি আমাদের জানাবেন নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত কি তথ্য রয়েছে? আমরা এই মুহূর্তে রয়েছি স্নেহা লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জের চরবতী গ্রামে। এই গ্রামে জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুরের যে 8-12টি ইউনিট রয়েছে, এই ইউনিটের পক্ষ থেকে সদর পূর্ব উপজেলার পক্ষ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি করা হচ্ছে, এবং লক্ষ্মীপুর পৌরসভার পক্ষ থেকে আপনার যে এতিমখানা মানুষদেরকে তারা খাওয়াচ্ছে, এবং চন্দ্রগঞ্জ তারা যে রয়েছে সেখানে তারা যে বৃক্ষরোপণ পালন করতেছে। এছাড়া তারা বৃক্ষরোপণ পালন করতেছে এবং বিভিন্ন জায়গায় তারা কর্মসূচি পালন করতেছে। এই কর্মসূচির মধ্যে আমরা এই মুহূর্তে লক্ষ্মীপুরে এই যে সদর পূর্ব উপজেলা যে রয়েছে, সেখানে উপস্থিত রয়েছে লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক যে রয়েছে লিঙ্কনের কাছে। জানতে চাবো যে যুবদলের যে কর্মসূচি রয়েছে, আপনারা আজকে কি কর্মসূচি পালন করতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের গৌরব সংগ্রাম ঐতিহ্যের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশে আমরা গতকালকে সারা বাংলাদেশের জেলা এবং মহানগরী পর্যায়ে বন্যা কার্যক্রম চলছে। এখানে ধারাবাহিকতায় সদর উপজেলা পূর্ব জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজকে আমরা ভবানীগঞ্জে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির অংশগ্রহণ করছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ধন্যবাদ আব্দুল হুমায়ুন। তিনি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক লিঙ্কন, তিনি জানাচ্ছিলেন যে বিক্ষোভ সম্পর্কে। আমরা এই মুহূর্তে কথা বলবো লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব যুবদলের বেলাল গাজীর কাছে। তিনি জানাবেন যে তাদের কর্মসূচি, তারা কিরকম গাছ রোপণ করবেন এবং তাদের কি কি কর্মসূচি রয়েছে। আজ সংক্ষেপে
জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর থানা পূর্ব যুব দলের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বিভিন্ন আজকে বৃক্ষরোপণ করব এবং আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল সম্পন্ন করব ইনশাল্লাহ। ধন্যবাদ আব্দুল আলী হুমায়ুন। তিনি জানাচ্ছেন যে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব সহ বেলাল কাজী তিনি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব যুব দলের যে কর্মসূচি রয়েছে সে সম্পর্কে, এবং লক্ষ্মীপুর এছাড়াও যে লক্ষ্মীপুরের পৌরসভা, চন্দ্রগঞ্জ, রায়পুর সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। এ ছিল লক্ষ্মীপুর থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব দিনাজপুর হচ্ছে হারুন রশিদ, তিনি জানাবেন যে সুমন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দেখেছি দিনাজপুরের ফুলবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্ভব উপলক্ষে উপজেলা বিএনপির যুব দলের পক্ষ থেকে এখানে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদানের কর্মসূচির মতো কর্মসূচি গ্রহণ করেছেন। তো সকাল ৯টায় এখানে কিন্তু চক্ষু শিবিরটি উদ্বোধন হয় এবং উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজুল ইসলাম, এবং ৯টা থেকে কিন্তু এই চক্ষু শিবিরটি এই মুহূর্তে চলছে। তো এখানে যারা স্থানীয় বিভিন্ন ধরনের চোখের সমস্যা আছে তারা কিন্তু এখানে এসেছেন, এবং পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা হচ্ছে এবং পাশাপাশি রক্তদান, এবং বিকেলে বড় যে একটি শো ডাউন আছে, বিশেষ করে র্যালি আছে, আনন্দ র্যালি শেষে কিন্তু বৃক্ষরোপণও আছে, সেটা আমাদেরকে জানিয়েছেন এখানকার। তো আমার সাথে একটু কথা বলবেন এখানকার যুব দলের সদস্য সচিব মানিক মন্ডল, আপনি একটু জানাবেন আসলে কি কি কর্মসূচি আপনারা নিয়েছেন, একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারুণ্য অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জানাই দেশ টিভিকে আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে ৩১ দফা যে দাবি রাষ্ট্র মেরামতের, এটার মূল সেই দাবির একটা মানব সেবা। আমরা চেষ্টা করতেছি যে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মানুষের জন্য কিছু করার জন্য। সেই জন্য আমরা ফ্রি চক্ষু ক্যাম্প করেছি, ফ্রি মানুষের রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা। বিকেলে আমাদের একটা প্রোগ্রাম আছে মানুষের মাঝে খাবার বিতরণ। তো আমরা চেষ্টা করব আগামী দিনের আমাদের বিএনপি যদি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে, আমাদের আগামী দিনের যদি রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যদি হতে পারে, তাহলে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোকে নিয়ে আমরা কাজ করার জন্য। আমাদের যুব দলের এটাই দীর্ঘ আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা সমাজের জন্য কিছু করব, নতুন বাংলাদেশকে আমরা করব। আজকে এখানে কিছু বিনামূল্যে স্থানীয় অপারেশন একদম ফ্রিতেই আমরা এ পর্যন্ত আমাদের মোটামুটি ২৫-৩০ জন হয়ে গেছে। আমরা চেষ্টা করব যে এই সবাইকে নিয়ে বিনা পয়সায় যাতায়াতের জন্য আসা যাওয়ার যা আছে সব অপারেশন করার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে তারেক রহমান সাহেবের যে নির্দেশনা আছে সেটা মেনেই দেশের যে অগ্রগতি এবং ৩১ দফা বাস্তবায়নের যে বিষয়টা আছে সেটা কিন্তু তারা বাস্তবায়ন করবেন, তিনি কিন্তু সেটা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে চক্ষু শিবির যেটা এখানে আয়োজন হচ্ছে, এখানকার এই মুহূর্তে কিন্তু কিছুটা হয়তো লোক সমাগম একটু কমে আসলো। সকাল থেকে উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা গেছে এবং প্রচুর পরিমাণে এখানকার যারা রোগী তারা কিন্তু এখানে উপস্থিত ছিল। এখনো কিন্তু অনেকেই আসছে দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এখান থেকে এসে এই সেবা নেওয়ার চেষ্টা করছে। তো এই ছিল দিনাজপুরের বিএনপির যে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কর্মসূচিগুলো নিয়েছিল সেই বিষয়ে বিস্তারিত। মুন্সিগঞ্জের টঙ্গী বাড়িতে সরকারি শিশু পার্ক নির্মাণে বাধা দিচ্ছে প্রভাবশালীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনি আমাদের জানাবেন প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা? স্নেহা, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি যে সরকারি শিশু পার্কটি রয়েছে সেটি কিন্তু এই এলাকার জনগণের
প্রত্যাশিত এই শিশু পার্ক, এখানে কিন্তু একটি মহল কিন্তু বাধাগ্রস্ত করছেন। এখানে 2017 সালে এই শিশু পার্কটি অনুমোদন হয় এবং 2022 সালে কিন্তু এই শিশু পার্ক নির্মাণের কাজ শুরু হয়। গত আওয়ামী লীগ শাসনের সময় এই কাজটি শুরু হলেও সেটি কিন্তু আবার বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আপনার 2025 সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে তাদের যে একটি দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু এই পার্কটি আসলে আবার নির্মাণ কাজ শুরু হয়। তারপর থেকে কিন্তু এখানকার স্থানীয় একটি প্রভাবশালী মহল আওলাদ হোসেন মাঝি, তিনি কিন্তু কিছু জায়গা কিন্তু তিনি দাবি করেন এবং তারপরে কিন্তু আসলে এই পার্ক নিয়ে আসলে ঝামেলা তৈরি হয়। আমি এখন এইখানকার যিনি রয়েছেন কর্মকর্তা, তার সাথে একটু জানার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আসলে এই পার্কটি নিয়ে জটিলতা কি আসলে? জি, ধন্যবাদ আপনাকে। এই পার্কটা আমরা 2017 সালে শুরু হয়েছে, 2022 সালে এটা কাজ চলমান ছিল। 2022-এর পরে কাজটা একটু হয়তো আর্থিক সংকট যে কোনো কারণে এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর 25-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রচুর চাপের কারণে এটা আবার পুনরায় কাজ শুরু হয়। কাজ শুরু হওয়া তখনও কাজ শুরু হইতে আছে, চলমান ছিল। এই যে জায়গাটা আমি দাঁড়াইছি, এই জায়গাটা নিয়ে একটু মনোমালিন্য ছিল। পার্শ্ববর্তী ব্যক্তির নাম জনাব আওলাদ হোসেন সাহেব কাজ করছে। এখানে আছে ওনার যে পিছনের যে অংশটা দেখা যাচ্ছে, এটা উনি ওনার দাবি করছিলেন। দাবি করে উনি মাপজোপ করছেন। উনি যে মাপজোপ করছেন সেটাকে আমরা সমর্থন করছি। উনি মাইফা দেখাইছেন যে এই জায়গাটা যেখানে পড়ছেন সেখানে উনি থেকে লাল নিশান দেওয়া হয়েছে। নিশান দিয়ে উনি নিজে বলছেন এটা আমি ভেঙে দিব। কালকে ফোন করে উনি ভেঙে দেওয়ার কথা বলে উনি এখন পর্যন্ত ভেঙে দেন। কিন্তু আমাদের উপর চাপ আছে, সমন্বয়ক স্থানীয় যারা আছে তাদের চাপ আছে, তাদের সবার যে এখানে পার্ক যেন স্থাপন করা হয় বা আমরা এখান থেকে সবাই সহযোগিতা কামনা করছি। আমি এখন এখানকার যে ছাত্র প্রতিনিধি আছে তার সাথে একটু জানার চেষ্টা করব যে আপনাদের যে দাবিটি ছিল সেই দাবিটি কি এবং এই আপনার পার্কের কি অবস্থা যদি জানাতেন। আমাদের টঙ্গীবাড়িতে এখন পর্যন্ত আপনার বিনোদনের মতো জায়গা এই একটাই। এই পার্কটি আপনার সম্পূর্ণ হয় নাই। আমাদের দাবির কারণেই আর কি করতেছে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবার সম্মিলিত কাজ করতেছে। এখন একটা মহল আর কি এই পার্কের কাজটা বন্ধ রাখার জন্য অনেক পায়তারা করতেছে, হাইকোর্টে রিট পর্যন্ত করছে। তো রিটের রায়ও পাইছে, পার্ক কর্তৃপক্ষ রিটের রায় পাইছে। এখন আমাদের দাবি একটাই, এই দখলকৃত জায়গাগুলো যেগুলো রিট করছে এই জায়গাগুলো উনি ওনার স্বেচ্ছায় ছেড়ে দেওক, তাতে আমাদের। ধন্যবাদ আপনাকে। স্নেহা, আপনি আসলে যেমনটি শুনছিলেন এখানকার স্থানীয়রা কিন্তু বলছেন যে টঙ্গীবাড়ি উপজেলার একটি মাত্র কিন্তু এই সরকারি পার্ক, এটি হলে কিন্তু শিশুরা বিনোদন করতে পারবে এবং যারা বয়স্ক রয়েছেন তারাও কিন্তু এই পার্কটি ইউজ করতে পারবেন। এই পার্কটি 1 কোটি টাকা নির্মিত হচ্ছে। তো উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের অর্থায়নে এই পার্কটি নির্মিত হলে এখানকার যারা রয়েছে তারা কিন্তু এটি আপনার সুবিধা পাবে বলে আমরা আসলে এখানে এসে জেনেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থেকে সবশেষ খবর পার্কের। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বিএডিসি বীজ ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে নাটোর ডিসি অফিসের সামনে মানববন্ধন করছে বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, আপনি আমাদের জানাবেন বিএডিসি ডিলাররা কয়টি দাবিতে মানববন্ধন করছে এবং কি বলছে কর্তৃপক্ষ? ধন্যবাদ স্নেহা। আমরা রয়েছি নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। মূলত এখানে আজকে সকাল 11টার সময় এই বিএসডিসি বীজ ডিলার যারা রয়েছে তারা সার ডিলারের রূপান্তরিত দাবিতে কিন্তু মানববন্ধন করছেন এবং এই মানববন্ধন শেষে কিন্তু তারা জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করবেন। সেখানে তারা কয়েকটি দাবি করেছেন এবং তারা বলছেন যে তাদের ন্যায্য হিস্সা যতক্ষণ পর্যন্ত না হবে তারা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আজকে মানববন্ধন এবং স্মারকলিপি তারপরে বৃহত্তর আন্দোলন করবেন এবং তারা কিন্তু এখন ঐক্যবদ্ধভাবে নাটোর এই ডিসি অফিসের সামনে কিন্তু এই রোদের মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করছেন। আমরা তাদের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু বীজ ডিলার
সরকার বিএডিসি 20 ডিলারদের সার ডিলার হিসাবে নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ চাই। সম্মিলিত সার ডিলার নীতিমালা 2025-এ বিএডিসি 20 ডিলারদের অন্তর্ভুক্ত দাবিতে কিন্তু আজকে মানববন্ধন করছে। আমরা একটু কথা বলবো যারা এখানে মানববন্ধন করছেন তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনাদের কি দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছেন? আমরা 20 ডিলার থেকে 60 ডিলারে রূপান্তরিত হওয়ার জন্য এখানে দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছি। কারণ আমরা এতদিন যে আন্দোলনটা করে আসছি, যে আমরা সারা জীবন বীজ বিক্রয় করে আসতেছি, বীজে আমরা সবসময় লোকসান শিকার হই। কারণ কৃষকের দরকারায় আমরা ন্যায্য মূল্যে বীজটা পৌঁছা দিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি সারটা পেয়ে থাকি, আমরা ন্যায্য মূল্যে কৃষকের দরকারায় আমরা পৌঁছাতে পারবো। আমরা প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন যে আমাদেরকে 20 ডিলার থেকে 60 ডিলারে রূপান্তরিত করা হোক। আমরা একটু যদি জানতে চাই যে আপনারা কয়টি দাবি নিয়ে আজকে রাস্তায় নেমেছেন বা ডিসি অফিসের সামনে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নাটোরের 20 ডিলার আজকে মানববন্ধনে ডিসি অফিসের সামনে দাঁড়িয়েছি। একটি আমাদের দাবি যে নাটোরে ইতিপূর্বে অনেক বৈষম্য করা হয়েছে, যে 10-এর অধিক নিয়োগ দেওয়া যাবে না 20 থেকে 60 ডিলার, কিন্তু অন্যান্য উপজেলাতে 20 থেকে 60 ডিলার 20 থেকে 25 জন পর্যন্ত নিয়োগ দেওয়া আছে। তা আমরা আজকে এখানে দাঁড়িয়েছি প্রধান উপদেষ্টা বরাবর এবং আমার সম্মানিত ডিসি মহোদয় এবং ডিডি মহোদয়, তাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের যদি এই বীজের পাশাপাশি সার দেওয়া হয় তাহলে এই নাটোরে আর কোনোদিন সার নিয়ে কেলেঙ্কারি হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। যেমনটি বলছিল তারা, আমরা কিন্তু শুনছিলাম তাদের কথা, তারা কিন্তু আমাদের কাছে বলছিলেন যে এই সার নিয়ে কিন্তু সারা দেশে কিন্তু একটি সিন্ডিকেট তৈরি হয়েছিল, তার জন্যই কিন্তু তারা প্রতিবাদ করেছে। এবং তারা বলছে যে যারা এই বীজ ডিলার রয়েছে তারা কিন্তু কৃষক পর্যায়ে সর্বক্ষেত্রে কৃষকদের সাথে তাদের একটা সমন্বয় রয়েছে বা তাদের সাথে সার্বিকভাবে তারা কথা বলে বা তাদের কাছে যাতায়াত রয়েছে। তার জন্য তারা বলছে যে এই কৃষকরা যেন এই প্রাপ্য হিস্সা যে তাদের এই সার বরাদ্দকৃত সার, সেই সারটি যেন তারা তাদের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে পারে, তার জন্য কিন্তু তারা আজকে এই মানববন্ধন করছেন। এবং তারা চাচ্ছে যে তাদের যে ন্যায্য হিস্সা রয়েছে সেই ন্যায্য হিস্সা আদায়ে তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিবে এবং তারা এরপরে হয়তো বা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। আমরা তাদের সাথে যেটা তারা বলছিল তাদের সাথে একটু একমত করে বলতে আমরা জানিয়ে রাখি যে এই কৃষকরাই কিন্তু যারা রয়েছে সাধারণ কৃষকরা, তারা কিন্তু ভুক্তভোগী হয়ে তারা কিন্তু সার ন্যায্য মূল্যে সার পায় না। তার জন্য তারা এই ডিলারদের কাছে কিন্তু যাতায়াত করতেও অনেক দাম দিতে হয়। তো আমরা নাটোর থেকে এই 20 ডিলার থেকে 60 ডিলার রূপান্তরিতের দাবিতে মানববন্ধন থেকে সর্বশেষ জানাচ্ছিলাম। প্রায় 2 দশক পর আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বগুড়ার চান্দু স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আপনি আমাদের জানাবেন এই পর্যায়ে খেলার কি অবস্থা দেখছেন এবং দর্শকদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? স্নেহা, দীর্ঘ 19 বছরের প্রতীক্ষার অবসান হয়েছে আজ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ কোনো জাতীয় লীগ নয়, কোনো বিভাগীয় কিংবা ঘরোয়া ক্রিকেট নয়, অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক খেলা। শহীদ চান্দুর 22 গজের উইকেটে আজকে বল করাচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের অনূর্ধ্ব 19 দলের 5 ম্যাচের যে ওয়ানডে সিরিজ যুবদের, সেই ওয়ানডে সিরিজের আজকে কিন্তু প্রথম দিনের খেলা চলছে। ইতিমধ্যেই 35 ওভার খেলা কিন্তু শেষ হয়েছে। আফগানিস্তান টসে জিতে ব্যাটিং চুজ করেছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত সংগ্রহ করেছে 169 রান এবং দুর্দান্ত ফিল্ডিং করছে কিন্তু আমাদের বাংলাদেশের যুব টাইগাররা। তারা কিন্তু শুরু থেকেই আফগানিস্তানকে বেশ বোলিং এর চাপেই রেখেছে, তাদেরকে কিন্তু খুব বেশি একটা বাউন্ডারির নিতে কিন্তু দেয়নি। আজ বগুড়াবাসী তথা উত্তরবঙ্গবাসীর জন্য অত্যন্ত একটি খুশির দিন, আনন্দের দিন। সকাল থেকে গ্যালারি ভর্তি লোক কিন্তু এখানে উপস্থিত ছিল। দর্শকদের উন্মাদনা, করতালি এবং সকলের যে উৎসাহ সব মিলিয়ে বগুড়া চান্দু স্টেডিয়ামে কিন্তু আজ বিরাজ করছে সাজ সাজ রব। গ্যালারির প্রতিটি প্যাভিলিয়নে কিন্তু স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে সকল বয়সী মানুষ কিন্তু আজ উপস্থিত হয়েছেন। তারা বাংলাদেশকে চিয়ার আপ করছে, বাংলাদেশের জয়ের অপেক্ষা করছে। আসলে এই দিনটির অপেক্ষায় পথ গুনছিল এই বগুড়ার ক্রীড়াঙ্গনের
লাখো মানুষ। আমরা একটু সরাসরি কথা বলবো, এখানে আমাদের কিছু বাংলাদেশের খুদে ভক্তরা উপস্থিত রয়েছে, তাদের কাছ থেকে জানবো যে তাদের আজকের এই খেলাতে কেমন লাগছে, কখন এসেছো আর কেমন লাগছে আজকে বাংলাদেশের জার্সি গায়ে চান্দু স্টেডিয়ামে খেলা দেখছো? অনেক ভালো লাগছে। আজকে সকাল অনেকক্ষণ আগে এসেছি খেলা দেখার জন্য। দীর্ঘ প্রায় অনেক দিন পর বগুড়ার মাঠে খেলা দেখতে পাচ্ছি আমরা। আগে শুধু আমরা এই মাঠে প্র্যাকটিস দেখতাম, কিন্তু আজকে আমরা আন্তর্জাতিক ম্যাচ দেখতে পাচ্ছি। অনেক ভালো লাগছে দেখে। আসলে আজকে সকালে এই ঘুম থেকে উঠেছি খেলা দেখার জন্য সকাল 7টায়, যেখানে আসবো। তো 9টা থেকে খেলা ছিল, তো 9টার ভেতরে এখানে এসেছি, টস দেখেছি। টস জেতার পর ভেবেছিলাম যে বাংলাদেশ হয়তো ব্যাট করবে, কিন্তু সেখানে আফগানিস্তান ব্যাট করতেছে। তো বাংলাদেশ অনেক ভালো বল করতেছে এবং দর্শকের উন্মাদনা তো দেখতে পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে স্নেহা। আজ কিন্তু প্রথম ম্যাচ শেষ হওয়ার পরেও দ্বিতীয় যে ওয়ানডে ম্যাচ, সেই ম্যাচটাও কিন্তু 31 অক্টোবর এই মাঠে অনুষ্ঠিত হবে। এরপরে 3, 6 এবং 9 নভেম্বর আরো 3টি ওয়ানডে ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজশাহীতে। এবং 5 ম্যাচের এই যুব সিরিজে বাংলাদেশ যে দলের যিনি অধিনায়ক, তার সাথে গতকালকে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু জয়ের ব্যাপারে অনেক প্রত্যাশী। দর্শকদের একটি প্রত্যাশা যে ইতিবাচক যাত্রা আজকে শুরু হলো, এই যাত্রা অব্যাহত থাকুক, এই মাঠে খেলুক মুশফিক, তামিমদের মতো যারা জাতীয় খেলোয়াড়রা আছে, তারাও আসবে, তারাও খেলবে এবং জয়ের উন্মাদনায় ভাসবে বগুড়াবাসী, এটি প্রত্যাশা। স্নেহা, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে আবার বাংলাদেশ এবং আফগানিস্তানের অনূর্ধ্ব 19 দলের প্রথম ম্যাচ নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এটিই ছিল সর্বশেষ।